লেবু পর্ব ৮। নিজের উপরে নিজেই গর্বিত সাবা। এ বাড়িতে পা রাখার কথা কল্পনা করলেও আগে ভয়ে যন্ত্রণায় শিউরে উঠত সে। যন্ত্রণা যে আজও হচ্ছে না তা নয়, পদে পদে চোখের সামনে ভেসে উঠছে ভাইয়ার প্রাণহীন মুখটা। তবুও মুচড়ে পড়তে দিচ্ছে না সাবা নিজেকে, শক্ত হাতে সামাল দিচ্ছে নিজেকে। আহনাফের প্রাণহীন মুখটার দৃশ্য মাথা থেকে ঝেড়ে ফেলে তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোই মনে করার চেষ্টা করছে, যে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকতে চায় আজীবন। এই যে সাবার নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা, এর পেছনে তো সাবকাতের অবদানই সবচেয়ে বেশি। সেই সাবকাত যার কাছ থেকে মুক্তি পাওয়ার ছক মনে মনে কষতে শুরু করেছে সাবা। আচ্ছা, কাজটা কি ঠিক হচ্ছে? প্রশ্নটা নিমিষেই মাথা থেকে ঝেড়ে ফেলল সাবা। ঠিক না হওয়ার কোনো কারণ তো নেই। সাবকাতের মতো কন্ট্রোল ফ্রিক ছেলের সঙ্গে গোটা একটা জীবন কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ওই একটা চর সাবার চোখ খুলে দিয়েছে। সাবা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে, বিয়ের পর থেকে সাবকাতের কাছ থেকে পাওয়া অগণিত অদৃশ্য চরগুলো। সেই অদৃশ্য চর শরীরে আঘাত করে না, আঘাত করে মনে। বসার ঘরের সোফায় বসে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত সাবা। আমির সাহেব তার পাশের সোফাটায় বসে আছেন। মেয়ে যে তার গত 1 বছরের বেশি সময় ধরে মানসিকভাবে বিধ্বস্ত তা তিনি খুব ভালো করেই জানেন। সেজন্যই তার দুশ্চিন্তারা বেড়ে বেড়ে আকাশ ছুঁয়েছে এত রাতে। অকম্বাত সাবার আগমনে তিনি খুশি হবেন কি উদ্বিগ্ন তাই বুঝতে হিমশিম খাচ্ছেন। ফাহমিদা বেগম বসার ঘরে প্রবেশ করতে করতে চিন্তিত স্বরে বললেন, কি রে সাবা, তাড়াহুড়ো করে চলে এলি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? মায়ের প্রশ্ন বোধ হয় পৌঁছালো না সাবার কর্ণকুহরে। গম্ভীর চিন্তা ভাবনায় মগ্ন তার মস্তিষ্ক। আমির সাহেব মেয়ের নীরবতায় বাড়তি চিন্তিত হয়ে বললেন, কি রে মা? সাবা সংবিত ফিরে পেয়ে মায়ের দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, মা, লতিফা বাসায় আছে না? লতিফা এই বাড়ির কাজের মেয়ে, যদিও বাড়ির কোনো কাজই তাকে করতে হয় না। তার প্রধান কাজ ফাহমিদা বেগমকে সঙ্গ দেওয়া। সেই 10 বছর বয়সে তিনি লতিফাকে কোনো এক এতিমখানা থেকে নিজের কাছে এনে রেখেছেন। ফাহমিদা বেগম বিরক্ত গলায় বললেন, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুই লতিফাকে খুঁজছিস? সাবা দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় মায়ের প্রশ্নের জবাব দিয়ে বলল, না, কিছুই হয়নি, একটা জরুরি কাজে এসেছি। আমির সাহেব অবাক গলায় বললেন, কি এমন কাজ? সাবা ভ্রু কুঁচকে বলল, এত জবাবদিহি তো করবো না বাবা। বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেলেও এটা আমার বাড়ি থাকবে। যখন খুশি তখন আসার অধিকার আমার আছে। ফাহমিদা বেগম আহত গলায় বললেন, আরে বাবা, আমরা কি সে কথা বলছি নাকি? আমি ভাবলাম কোনো সমস্যা। মায়ের কথা শেষ হবার আগেই সাবা উঠে দাঁড়ালো, পা বাড়ালো লতিফার ঘরের দিকে। সন্ধ্যার পর থেকে এবারের কোথাও লতিফাকে খুঁজে পাওয়া দুষ্কর। নিজের ঘরে পায়ের ওপর পা তুলে গালে হাত দিয়ে বাংলা সিরিয়াল দেখতে বসেছে সে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা চ্যানেলের সিরিয়াল মূল সম্প্রচারে দেখে, গভীর রাতে আবার আরেকটা চ্যানেলে দেখে রিপিট টেলিকাস্ট। লতিফার ঘরে টিভির সামনেই তাকে পাওয়া গেল। সাবা তাড়াহুড়োর স্বরে তাকে উদ্দেশ্য করে বলল, এই লতিফা, তোর ফোনটা বের কর তো। ফাহমিদা বেগম এতক্ষণে মেয়ের পিছু নিয়ে লতিফার ঘর পর্যন্ত এসে গেছেন। সাবার একের পর এক অদ্ভুত কাণ্ডে তার বিস্ময়ের সীমা ক্রমেই বাড়িয়ে যাচ্ছে। লতিফা টিভির দিক থেকে চোখ সরিয়ে তাকালো। সাবাকে এতদিন পর বাড়িতে দেখে লতিফাও হেনায়েত কম অবাক হয়নি। বিস্মিত স্বরে সে বলল, আপামনি, আপনি? সাবা কঠিন গলায় বলল,
কি আশ্চর্য, আমাকে দেখে এবারের সবাই ভূত দেখার মতো চমকে উঠছে কেন? লতিফা কি বলবে ভেবে পেল না। অসহায় দৃষ্টিতে তাকালো ফাহমিদা বেগমের দিকে, যার চোখে মুখেও একরাশ অসহায়ত্বের ছড়াছড়ি। সাবা ব্যস্ত ভঙ্গিমায় বলল, ফোনটা দে। লতিফা অনিশ্চিত ভঙ্গিতে বিছানার উপর থেকে তার ফোনটা নিয়ে বাড়িয়ে দিল সাবার দিকে। সাবা ফোনটা হাতে নিয়ে বলল, এটা কাল সকালে ফেরত পাবি। যেমন ঝড়ের গতিতে সাবা লতিফার ঘরে এসেছিল, তার থেকেও দ্বিগুণ ঝড়ে গতিতে বেরিয়ে গেল। লতিফা অবাক ভঙ্গিতে বলল, খালাম্মা, আপামনি আমার ফোনটা নিয়ে গেল কেন? ফাহমিদা বেগম বিরক্তিতে ভ্রু কুঁচকে বললেন, কি জানি, আজকাল নিজের মেয়েকে নিজেই চিনতে পারি না। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজের ঘরের দিকে যাওয়ার পথে থমকে দাঁড়ালো সাবা আহনাফের ঘরের সামনে। হৃদয়টা অস্বাভাবিকভাবে ধড়ফড় করতে শুরু করেছে। সেদিন সবাই সবার আগে ঘরে ঢুকেছিল, ঠিক এই দরজার কাছে দাঁড়িয়েই রেখেছিল এ জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা। লম্বা লম্বা শ্বাস নিয়ে আবারও নিজেকে সামলানোর চেষ্টায় মেতে উঠল সাবা। না, সে ভাববে না এই ভয়ঙ্কর দিনটার কথা। মনের অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভাইয়া মানেই এখন তার কাছে এই বিভীষিকাময় দিনটা। অথচ ভাইয়া মানে তো তার কাছে অকারণে হাসির কারণ, অকারণে ভালো থাকার কারণ। নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো পায়ে সাবা পৌঁছে গেল নিজের ঘরটায়। তার বিয়ে হয়ে যাওয়ার পরেও ফাহমিদা বেগম কোনো পরিবর্তন আনেননি ঘরটায়। সাবা যেভাবে সাজিয়ে রাখত ঠিক সেভাবেই রেখেছেন। দরজাটা বন্ধ করে বিছানায় পা দুটো ভাঁজ করে বসলো সাবা। হ্যান্ডব্যাগ থেকে নিজের ফোনটা বের করে একটা নম্বর খুঁজে বের করলো। নম্বরটা দেখে দেখে ডায়াল করলো লতিফার নম্বরে। নিজের মোবাইল থেকে এই নম্বরে ফোন করে আর কোনো বিপদ ডেকে আনতে চায় না সে। এমনকি ও বাড়ির কারো মোবাইল থেকেও ফোন করেনি। সাবকাতের প্রতি এক ফোঁটাও বিশ্বাস নেই তার। দেখা গেল ঠিক তার মতোই ট্যাগ করে রেখেছে এ বাড়ির প্রতিটা মানুষের নম্বর। সাবকাতকে মোটেও ভয় পায় না সাবা। একটা চরে দমে যাওয়ার পাত্রী সে নয়। এত ঝামেলা পার করে লতিফার মোবাইল থেকে এই নম্বরে ফোন করার একটাই কারণ, সাবকাতের মনে আর কোনোভাবে যাতে সন্দেহ না ঢুকে যায়। সাবকাত যতই সাবাকে সন্দেহ করবে, তার মুক্তির পথ ক্রমশ জটিল হয়ে দাঁড়াবে। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে রিসিভ করা হলো ফোনটা। শোনা গেল ফাহিমের কণ্ঠে, হ্যালো, কে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। যে ফাহিমকে নিয়ে সাবকাতের মনে সন্দেহের শেষ নেই, তার সাহায্যের মুক্তির পথ খোঁজার চেষ্টা করছে সে। এছাড়া তো আর কোনো পথ খোলা নেই। সাবা শুকনো গলায় বলল, আমি। ফাহিম বিস্ময়ে খাবি খেয়ে বলল, সাবা? হ্যাঁ, তুমি আমাকে ফোন করেছো সাবা। সাবা নিচু স্বরে বলল, বারবার আমার নামটা না বললে হয় না? যদিও নম্বরটা লতিফার, তবুও ঠিক ভরসা করে উঠতে পারছে না সাবা। পাছে সাবকাত যদি এই নম্বরটাও ট্যাগ করে ফেলে। ফাহিম বিভ্রান্ত গলায় বলল, মানে? সাবা তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, শোনো ফাহিম, ফোনে বেশি কথা বলতে পারবো না। কাল তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে, বেশি সময় নেবে না, আধা ঘন্টা হলেই চলবে। ফাহিম জোর গলায় বলল, অবশ্যই পারবো। কোথায় দেখা করবে বলো? তোমাকে এই নম্বর থেকেই একটা এনজিওর অ্যাড্রেস পাঠাচ্ছি। এনজিও? আমি তো ভাবলাম তোমার অফিসে। সাবা সঙ্গে সঙ্গে বলল, না না, অফিসে দেখা করা যাবে না, এই এনজিওতেই দেখা করতে বলবে। প্লিজ এখন কোনো প্রশ্ন করো না, তোমার সব প্রশ্নের উত্তর আমি কাল দেব। আচ্ছা ঠিক আছে, কখন দেখা করছি? সাবা খানিকক্ষণ ভেবে বলল, সকাল 7টার দিকে। ফাহিম আবারও বিস্ময় নিয়ে হয়ে
বিকেল 7টায়। এত সকালে? সাবা তার এক একটা প্রশ্নের অধৈর্য হয়ে বলল, বললাম তো ফাহিম, এখন কোনো প্রশ্ন করো না। ফোনটা কেটে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল সাবা। তার বাড়ন্ত হৃদস্পন্দন জানান দিচ্ছে যে ছক সে কষেছে তা অচিরেই মুছে ফেলার জন্যে। তবে সাবা তা মুছে ফেলবে না। শাফকাত আলমের গড়ে তোলা অদৃশ্য বেড়াজাল থেকে মুক্তি পেয়ে তবেই সে দম নেবে। নিজের ভেতরকার অনুভূতিগুলো খুব কম মানুষের কাছেই প্রকাশ করে সাবা। সেই কম মানুষের তালিকায় একদিন যে ফাহিমকে জায়গা দিতে হবে কে জানতো। এছাড়া অবশ্য অন্য কোনো পথও নেই সাবার কাছে। পদ্মা নামের এই এনজিওর একটি এতিমখানা রয়েছে। এখান থেকেই ফাহমিদা বেগম লতিফা নিয়ে গিয়েছিলেন। এছাড়াও আহনাফের জন্মদিন, সাবার জন্মদিন, আহনাফের মৃত্যুদিনে এখানকার বাচ্চাদের খাওয়ান তিনি। সেই সুবাদে এনজিওর কর্মকর্তারা সাবাকে বেশ ভালো করেই চেনে। তারাই এতিমখানার ছাদে ফাহিমদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। বাড়ি থেকে বের হতেও কম ধকল পোহাতে হয়নি সাবাকে। বাবা মা ঘুম থেকে ওঠার আগে ভোরবেলাতেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। বাড়ির বাইরে করা পাহারায় জহুরুল। এছাড়াও শাফকাতকে বিশ্বাস নেই। দেখা গেল দূরে দাঁড়িয়ে আছে তার নিয়োগ করা ভিন্ন এক গার্ড। সেই থাকুক না কেন, তার চোখে ধুলো দেওয়ার জন্য সাবা লতিফার বেগুনি রঙের বোরখাটা পড়েছে। তার এই একটাই বোরখা আছে। একা একা বাইরে গেলে এটাই পড়ে যায় সে কারণেই বাড়ির সিকিউরিটি গার্ড বা জহুরুল কেউই সন্দেহ করল না। ফাহিম সময় মতোই এসে পড়েছে। যে ধরনের সমস্যা সাবা তার কাছ থেকে প্রত্যাশা করেছে তা পেতে হলে তার কাছে কোনো কিছুই গোপন করা উচিত হবে না। হাজার বিরক্তি চেপে রেখে সাবা তাই সবটাই বলল তাকে। বিয়ের পর থেকে শাফকাতের কন্ট্রোলিং আচরণ, তার ফোন নম্বর ট্যাপ করা, তাকে পদে পদে সন্দেহ করা, এমনকি ফাহিমকে নিয়ে সন্দেহ করা, সবটা শুনে ফাহিম উদ্বিগ্ন গলায় বলল, আমি আগেই বুঝেছিলাম। সাবা ভ্রু কুঁচকে বলল, কি বুঝেছিলে? ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, যে বিয়েটা করে তুমি ভালো নেই। বিরক্তিতে গা জ্বলে গেল সাবার। মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের মন গলানোর অন্যান্য ক্ষমতা দিয়েছে তাকে প্রকৃতি। তবে বারবার আঘাতপ্রাপ্ত হতে হতে যে মেয়েটার মন পাথরের ন্যায় জমাট বেঁধে গেছে, তার ক্ষেত্রে এই ক্ষমতার কার্যকারিতা শূন্যর কোঠায়। তাছাড়া সাবা এই বিয়েটা করে যে ভালো নেই তা আগে ভাগে বুঝে ফেলার কোনো কারণ ফাহিমের নেই। সে দেশে ফেরার পর প্রথম যখন তার সঙ্গে দেখা হলো, তখন তো সব ভালোই চলছিল শাফকাতের সঙ্গে। মনটা একটু একটু করে গলতেও শুরু করেছিল তার প্রতি। কি থেকে যে কি হয়ে গেল। সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, দেখো ফাহিম, তুমি যদি মনে করে থাকো এই কথাগুলো বলে আমি তোমার সিম্প্যাথি পেতে যাচ্ছি, তাহলে তুমি ভুল। ফাহিম শুকনো ঢোক গিলে আহত গলায় বলল, না, তা মনে করব কেন? ক্ষণিকের নীরবতা ভঙ্গ করে সাবা আবারও বলল, একটা সত্যি কথা বলো তো ফাহিম, তুমি কি আজও মনে করো তোমার ড্রাগ অ্যাডিকশনের কথা ভিসিকে জানিয়ে দিয়ে আমি তোমার ক্ষতি করেছিলাম? ফাহিম নরম সুরে বলল, না সাবা, তোমাকে তো কাল বললামই। তখনই ঠিকই ভেবেছিলাম তুমি আমার ক্ষতি করেছো, কিন্তু এখন বুঝতে পারি তুমি আমার কত বড় উপকার করেছো। তুমি আমার নামে কমপ্লেইন না করলে আমাকে রিহ্যাবে পাঠানো হতো না, আমার অ্যাডিকশনেও ছুটে যেত না। হয়তো আজ আমি অস্ট্রেলিয়ায় এত বড় একটা চাকরি করার বদলে গলিতে গলিতে নেশা করে পড়ে থাকতাম। তার মানে তুমি বিশ্বাস করো যে আমি তোমার উপকার করেছি? হ্যাঁ, করি তো। সাবা বিন্দুমাত্র ইতস্তত না করে বলল, তাহলে একটা কাজ করো, ওই উপকারের বদলে এখন আমাকে একটা উপকার করো, পারবে? ফাহিম দৃঢ় ভঙ্গিতে বলল, অবশ্যই পারবো।
তুমি একটা উপকার চাইবে আর আমি তা করব না। সাবা ক্ষীণ স্বরে বলল, এত জোর দিয়ে বলার কিছু নেই। কি উপকার চাচ্ছি শুনলে তো পিছিয়ে যাবে। ফাহিম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি বলো তো সাবা, আমি মোটেও পিছিয়ে যাব না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। যতই আশ্বাস সে দিক না কেন, যে ছক সাবা মনে মনে কষেছে তা শোনা মাত্রই নিশ্চয়ই ভাবে দমে পড়বে ফাহিম। সাবা কৌতূহলের সুরে বলল, তুমি অস্ট্রেলিয়ায় ফিরে যাবে কবে? মাস দুয়েক পর। কেন? সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, এই মাস দুয়েকের মধ্যে আমাকে একটা জব খুঁজে দিতে পারবে? ফাহিম বিভ্রান্ত গলায় বলল, কিন্তু সাবা, তোমার তো অনেক ভালো একটা জব আছে। সাবা থমথমে গলায় বলল, দেশের কথা বলছি না তো, অস্ট্রেলিয়ায়। ফাহিম চমকে উঠে বলল, হ্যাঁ? সাবা যথেষ্ট স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, আর সেই সাথে ভিসার ব্যবস্থাও করতে হবে। ওখানে গিয়ে জব করার জন্যে কি কি ডকুমেন্ট লাগতে পারে বলো তো? ফাহিম তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো দ্বিগুণ বিস্ময় নিয়ে বলল, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না সাবা। অস্ট্রেলিয়ায় জব, ভিসা এসব দিয়ে কি করবে তুমি? সাবা বিরক্ত গলায় বলল, এসব দিয়ে মানুষ কি করে? ফাহিম কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভীত ভঙ্গিতে বলল, তুমি পালিয়ে যেতে চাইছো? সাবা ভাবলেশীন কণ্ঠে বলল, হ্যাঁ। ফাহিমের চোখে মুখে একই সঙ্গে বিস্ময় এবং ভয় দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। ভয়টা কোনো মতে চেপে রেখে ফাহিম কম্পিত স্বরে বলল, কিছু মনে করো না সাবা, তোমার মাথা ঠিক আছে। সাবা আক্ষেপের সুরে বলল, জানতাম এটাই বলবে। রাগ করছো কেন? আমি কি ভুল কিছু বললাম? তোমার হাজব্যান্ড বিজনেস টাইকুন শাফকাত আলম, সে যে কতটা ডেঞ্জারাস তোমার ধারণা আছে? সাবা বিরক্ত গলায় বলল, আমার ধারণা থাকবে না তো কার থাকবে? ফাহিম কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল, এটা অসম্ভব সাবা। আমার দেশে ফেরার পর তোমার সাথে দুবার দেখা হয়েছে, দুবারই সে টের পেয়ে গেছে। আজও টের পেয়ে যাবে কিনা তার কোনো ঠিক নেই। এই মানুষের চোখের সামনে দিয়ে তুমি অন্য একটা দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করবে, আর সে কিছুই বুঝতে পারবে না। সাবা শান্ত ভঙ্গিতে বলল, আগের দুবার অসতর্ক ছিলাম তাই টের পেয়ে গেছে, আর সতর্ক হয়ে দেখা করতে এসেছি, কিভাবে টের পাবে? তাছাড়া আগের দুবার সতর্ক হওয়ার কোনো কারণও ছিল না। ফাহিমের চেহারার উপর থেকে ভয়ের কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। ভুল কিছু সে বলেনি। সাবার এই প্ল্যানটা বাস্তবায়ন নিতান্তই অসম্ভব, তবুও আশা ছেড়ে দিচ্ছে না সাবা। মাঝে মাঝে অসম্ভবও তো সম্ভব হয়। সাবা গম্ভীর গলায় বলল, সতর্কতার সাথেই পুরো প্ল্যানটা সাজাতে হবে। ফাহিম ভীত ভঙ্গিতে বলল, শাফকাত আলম যদি জানতে পারে আমাকে জানে মেরে ফেলবে সাবা। সাবা হতাশ গলায় বলল, ধুর, তোমার মতো ভীতুর কাছে হেল্প চাওয়াটাই আমার ভুল হয়েছে। আহা সাবা, তুমি বারবার রাগ করলে কিভাবে হবে? আর তুমি পুরো প্ল্যানটা না শুনে অযথা ভয় পেলে কিভাবে হবে? আচ্ছা, কি প্ল্যান করেছো বলো? সাবা লম্বা শ্বাস নিয়ে বলল, দেখো, শাফকাত প্রায় প্রতি মাসে বিজনেসের ট্যুরে বিদেশে যায়, সপ্তাহখানেক থাকে। এরকম একটা সময়ে আমরা ফ্লাইট নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাব। ফাহিম অবিশ্বাসের স্বরে বলল, আচ্ছা, এদিকে তোমার জব হবে, ভিসা হবে, ফ্লাইটের টিকিট হবে, অথচ সে কিছুই জানতে পারবে না। সাবা জোর গলায় বলল, না, পারবে না, কারণ বাড়িতে আমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে থাকব, যে তার হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর নাতে না। আমাকে সন্দেহ করার কোনো সুযোগই আমি তাকে দেব না। ফাহিম আবারও চিন্তা ভঙ্গিমায় ডুবে গেল। এবার অবশ্য তাকে দেখে মনে হচ্ছে সাবার কথায় একটু হলেও ভরসা পাচ্ছে সে। সাবা তাকে সতর্ক করে দেওয়ার জন্য বলল, তোমার যদি এখনো কোনো ভয়ভীতি থাকে তাহলে জানিয়ে দাও, আমাকে হেল্প করতে হবে না।
ফাহিম মাটির দিকে তাকিয়ে বলল, না না, তোমার জন্য এতটুকু ঝুঁকি নিতে পারবো না। ফাহিম শোনো। ফাহিম চোখ তুলে তাকালো সাবার দিকে। সাবা যন্ত্রের ন্যায় আবারও তাকে সতর্ক করে দিয়ে বলল, একটা কথা মনে রেখো, তোমার সাথে আমার কোনো প্রেম নেই। তোমার প্রেমে অন্ধ হয়ে তোমার হাত ধরে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে পালিয়ে যাচ্ছি না। আমার হাজবেন্ড একজন কন্ট্রোল ফ্রিক, যাকে সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে তোমার হেল্প নিচ্ছি কেবল। ড্রিঙ্ক করতে করতে ক্ষতবিক্ষত হাতটা নিয়ে সাবকাত তার নিজস্ব রেসিডেন্সিয়াল শুটেই ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতের দিকে ঘুম ভাঙলেও বেলা 12টার কিছু পরে। সাবা যে তার কত বড় সর্বনাশ করেছে সে নিজেও জানে না। কড়া নিয়মের বেড়াজালে বসবাস সাবকাতের রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়বে, খুব দেরি হলে 12টা, সকাল 6টা নাগাদ উঠে পড়বে। মদ্যপান থেকে সে নিজেকে দূরে রাখবে শতহাত। এই মেয়েটার কারণে এক রাতেই একাধিক নিয়ম ভেঙে চোরমার করে ফেলল সে। হাতের অবস্থা বেশ খারাপ। রাত নেশার অনুতাপে বোধ হয়েছিল বসে বলে সাবকাত টের পায়নি ব্যথাটা। এখন বেশ টের পাচ্ছে। কত স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। একটা মানুষের ডান হাতের তালুতে যদি এত দীর্ঘ একটা ক্ষত থাকে, তবে সে স্বাভাবিক কর্মকাণ্ড করবে কি করে? হোটেলে সর্বক্ষণ কয়েকটা মেডিকেল টিম প্রস্তুত থাকে। তাদের ওই একটা টিমকে ডাকলো সাবকাত। হাতের ড্রেসিং করা হলো, 3টা সেলাইও লাগলো। এই হাত দিয়ে আপাতত কোনো কাজ করা যাবে না, ক্ষত স্থান আবারও আঘাতপ্রাপ্ত হতে পারে। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো সাবকাত। হাতে রাতভর ড্রিঙ্ক করার নেশায় রেশ এখনো কেটে উঠতে পারেনি। রোদের তীক্ষ্ণতাও তাই সহ্য করতে পারছে না। চোখ দুটো চোখে সানগ্লাস পরে ব্যাক সিটে গা এলিয়ে দিল সাবকাত। যদিও এই মুহূর্তে সে ড্রাঙ্ক নয়, তবুও গাড়ি চালাবে না। ড্রাইভার এসে গাড়ি স্টার্ট দিল। সাবকাত গম্ভীর গলায় বলল, বাসায় চলো। আজ তার শিডিউলে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে কোনো কাজই আজ করতে ইচ্ছা করছে না। বিছানায় গা এলিয়ে পড়ে থাকতে ইচ্ছে করছে দিনভর। কি অদ্ভুত ব্যাপার! সাবকাত যে ধরনের কর্মনিষ্ঠ ছেলে, এমন অলস্যের ইচ্ছে তো কোনোদিনই জাগে না তার মনে। সব সাবার দোষ। মেয়েটাকে কষ্ট দিয়েই এই বেহাল দশা তার। পকেট থেকে ফোনটা বের করে সাবকাত ধীর গতিতে ডায়াল করলো তার ম্যানেজার শরীফের নম্বর। শরীফ ফোনটা রিসিভ করতেই সে থমথমে গলায় বলল, অফিসে জানিয়ে দাও আজ আমি আসবো না। শরীফ ভীত ভঙ্গিতে বলল, কিন্তু স্যার। কিন্তু আজ ব্রাইন্ড বর্ডারের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা ছিল। মালয়েশিয়ার একটা কোম্পানির কাছে বৃহৎ পরিসরে গার্মেন্টস পণ্য রপ্তানির কথাবার্তা চলছে। এই ডিলটা বাস্তবায়ন হলে কোম্পানির জন্য বড় একটা মাইল ফলক হতে পারে। এই ডিল নিয়েই আজ সাবকাতের সঙ্গে মিটিংয়ের কথা ছিল। ডিলটা পেতে হলে চেয়ারম্যান সাহেবের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা খুবই গুরুত্ববহুল। সাবকাত তা বেশ ভালো করেই জানে। সাবকাত শীতল গলায় বলল, আমাকে জ্ঞান দিতে আসবে না, যা বলছি তাই করো। শরীফ অপর প্রান্ত থেকে কাঁচুমাচু ভঙ্গিতে বলল, জি স্যার। ফোনটা কেটে আবার ব্যাক সিটে গা এলিয়ে দিল। চোখ দুটো বুজে চোখ খুলল একেবারে বাড়ির সামনে এসে। বাড়িতে পা রাখতেই একটা থমথমে হাওয়ার অস্বস্তি অনুভব করলো সাবকাত। যে হাওয়া পুরো বাড়িটাকে গুমট করে রেখেছে। বসার ঘরের সোফায় চিন্তিত মুখে বসে আছেন আতিয়া আলম, তার পাশেই শামা। শামার চোখে মুখে চিন্তার সঙ্গে ভয়ের ছাপ। আতিয়া আলমের হাতে তার মোবাইল। একটু পর পর কাকে যেন ফোন করছেন, কিন্তু অপর প্রান্ত থেকে ফোন রিসিভ হচ্ছে না বলে আক্ষেপে গা ভাসাচ্ছেন। সাবকাত তাদের সোফার দিকে এগিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার মা?
আতিয়া আলম গোপনে ঢোক গিললেন। নিজের ছেলেকে তিনি ভয় পান না, তবে সাবার প্রসঙ্গ এলেই যে উদ্বেগ ছেলের চোখে মুখে খেলা করে, এই উদ্বেগের বলে গোটা পৃথিবীর সঙ্গে নির্দ্বিধায় লড়াই করার সাহস সে রাখে। আতিয়া আলম সেই উদ্বেগকেই ভয় করেন। আতিয়া আলম ইতস্তত করে বললেন, সাবা। সেই চিরচেনা উদ্বেগ মুহূর্তেই উড়ে এসে জায়গা দখল করে নিল সাবকাতের চোখে মুখে। উদ্বিগ্ন স্বরে সাবকাত বলল, কি হয়েছে সাবার? কাল রাতে হুট করে বেরিয়ে গেল বাড়ি থেকে, এখনো ফেরেনি, ফোনটাও তুলছে না। তীব্র শীতল স্রোত বয়ে গেল সাবকাতের গা বেয়ে, হিম করে দিয়ে গেল শরীরের প্রতিটা হাড়। কোথায় গেছে সাবা? তাকে ফাঁকি দিয়ে চিরতরে হারিয়ে গেল কোথায়? দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠল শরীরের প্রত্যেকটা কোষ, মস্তিষ্ক নিমিষেই উত্তপ্ত হয়ে উঠল। সাবকাত একরাশ উৎকণ্ঠা নিয়ে বলল, মানে কি? বাড়ি থেকে একটা মানুষ রাত বিরাতে বেরিয়ে যাচ্ছে আর তোমরা কোনো খবরই রাখবে না? আতিয়া আলম ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে বললেন, আরে বাবা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি সাবা বাড়িতে নেই। সাবকাত শান্ত তো হলোই না, উল্টো তার উৎকণ্ঠা বহুগুণ বেড়ে গেল। কাল রাতে সাবাকে ওখানে ফেলে বাড়ি থেকে চলে যাওয়া তার মোটেও উচিত হয়নি। মেয়েটা তো মানসিকভাবে স্বাভাবিকও নেই, যদি কোনো ক্ষতি হয়ে যায় তার। সাবকাত ফোন বের করে সাবার নম্বরে ডায়াল করলো। রিং হচ্ছে কিন্তু মেয়েটা রিসিভ করছে না। সাবকাতের অস্থিরতা দেখে শ্যামা বলল, ভাইয়া তুমি শুধু শুধু রাগ করছো। সাবকাত প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, তোকে কতবার বলবো বড়দের কথার মাঝখানে কথা বলবি না। আতিয়া আলম মেয়ের পক্ষ নিয়ে বললেন, আহ সাবকাত, মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? সাবা তো শ্যামা বলেই বাইরে গেছে। ভেতরকার উত্তাপে কয়েক বিন্দু হলেও জল গড়িয়ে পড়ল যেন। সাবা তার মানে হুট করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায়নি। সাবকাত শ্যামার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোকে বলে গেছে? কিছুক্ষণ আগের ধমকে পড়া স্বামীর গম্ভীর গলায় বলল, হুঁ। কি বলেছে? শ্যামা গাম্ভীর্যটা ধরে রেখেই বলল, বলেছে বাবা মায়ের কাছে যাচ্ছে, কি একটা ইমার্জেন্সি যেন হয়েছে। সাবকাত বাড়তি কৌতূহল নিয়ে বলল, কি ইমার্জেন্সি? সেটা তো বলেনি। আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আন্টির শরীর ঠিক আছে কিনা। ভাবি বলল, তেমন কিছু না, অন্য কারণে ডেকেছে। বিশ্বাস করতে পারছে না সাবকাত। সে যে খুব ভালো করেই জানে সাবার ট্রমা তাকে এই বাড়িতে পা রাখতে দেয় না। কি এমন ইমার্জেন্সি হলো যে সাবা হুট করে ছুটে গেছে সেখানে? তেমন গুরুতর কিছু হলে তো এতক্ষণে খবর চলে আসতো তার কাছে। বিশ্বাস হচ্ছে না মেয়েটাকে। মন বলছে সাবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। না, সে সন্দেহ করছে না সাবাকে, তবে মেয়েটাকে এতদিনে খুব ভালো করেই চিনে গেছে সে। সেই জন্যেই এই চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। শ্যামা আবারও বলল, ভাবি বলে গেছে যে সে যে ওই বাড়িতে গেছে, এটা যেন তোমাকে জানিয়ে দেই। আমি তো রাতে বেশ কয়েকবার তোমাকে ফোনও করলাম, তুমি ফোন রিসিভ করলে না। শ্যামাকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবকাত ডায়াল করলো ড্রাইভারের নম্বরে। ব্যস্ত স্বরে বলল, গাড়ি বের করো। সাবকাত ফোন কাটতেই আতিয়া আলম অবাক গলায় বললেন, তুই এখন ওই বাড়িতে যাবি? মায়ের প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না সাবকাত। আতিয়া আলম আহত এবং আক্ষেপ জড়িত কণ্ঠে বললেন, দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছে সাবকাত, প্রশ্নের জবাব দে আমার। সাবকাত একরাশ গাম্ভীর্য গলায় বলল, হ্যাঁ যাব। সাবকাত ঘুরে দাঁড়িয়ে মূল দরজার দিকে পা বাড়াবে, ঠিক তখনই দেখতে পেল সেই মানুষটাকে যাকে দেখার জন্য এত অস্থিরতা, এত উৎকণ্ঠা। সাবাকে দেখেই উত্তপ্ত হৃদয়টা মুহূর্তেই শান্ত হয়ে উঠল। মেয়েটা সত্যিই জাদু জানে। জাদুর বলেই তো এলোমেলো করে দিয়েছে এই দৃঢ় পুরুষটিকে। সাবার চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়েছে।
সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, চোখে একরাশ ঘুম। হয়তো তারও ঘুম হয়নি কাল সারা রাত। শামা তাকে দেখে উৎফুল্ল গলায় বলল, ভাবি চলে এসেছে। সাবা সকলের উদ্বিগ্ন চোখগুলোর দিকে দৃষ্টি একবার নিক্ষেপ করে বলল, কি হয়েছে? দেখো না ভাবি, তোমাকে বাড়িতে না পেয়ে ভাইয়া সারা বাড়ি মাথায় তুলছে। সাবা এবার সরাসরি তাকালো সাবকাতের দিকে। কোনো সংকোচ নেই, কোনো রাগ নেই, ভাবটা এমন করে যেন কালকের রাতটা কোনো দিন নেমেই আসেনি তাদের জীবনে। সাবকাতকে উদ্দেশ্য করে সাবা নরম কণ্ঠে বলল, ও আমি তো মায়ের কাছে গিয়েছিলাম। এই কণ্ঠে যেন আরেকটু গলে গেল সাবকাতের ন্যায় দৃঢ় সাবকাত। ওফ, কেন যে এই মেয়েটাকে বারবার কষ্ট দেয় সে। এবার থেকে কড়া শাসনের মাঝে রাখতে হবে নিজেকে। কিছুতেই কষ্ট দেওয়া যাবে না মেয়েটাকে। সাবা শামার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো বলে গেলাম শামা, তুমি জানাওনি। শামা অভিযোগের সুরে বলল, জানালাম তো ভাবি, আমার কোনো কথা ভাইয়া শুনতেই চাচ্ছে না। আতিয়া আলম উঠে দাঁড়িয়ে চিন্তিত গলায় বলল, সব ঠিক আছে তো সাবা? হুট করে অত রাতে চলে গেলে? সাবা বিন্দুমাত্র দেরি না করে বলল, আসলে মা আমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিল, তাই হঠাৎ আমাকে দেখতে চাচ্ছিল। আতিয়া আলম এবং শামার চোখে মুখে বিস্ময় আর উদ্বেগ ফুটে উঠলেও সেসবের লেশমাত্র নেই সাবকাতের মাঝে। তার মাঝে যা সাবা দেখতে পাচ্ছে তা কেবলই অবিশ্বাস। কথাটা তাকে বিশ্বাস করানোর জন্যই সাবা আবারও ধীরে ধীরে বলল, আসলে ভাইয়া ভাইয়া চলে যাওয়ার পর মা আমাকে নিয়ে খুব ভয় থাকে তো। আতিয়া আলম আঁতকে উঠে বললেন, সে কি? ভাবি এখন ঠিক আছে, দাঁড়াও তো আমি একটা ফোন করি। সাবা তড়িৎ গতিতে বলল, না না মা, এখন ফোন করবেন না প্লিজ। সারা রাত ঘুমোয়নি, ডক্টর একটু আগে ঘুমের ঔষধ দিয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আজকের দিনটা তুমি ভাবির কাছ থেকে গেলেই পারতে সাবা। সাবা প্রকাশ্যে দীর্ঘশ্বাস ফেলে আর চোখে একবার সাবকাতের দিকে তাকিয়ে আবারও দৃষ্টি শাশুড়ির দিকে ফিরিয়ে নিয়ে বলল, সেই সুযোগ কি আমার আছে মা? এক রাতের জন্য মায়ের কাছে গিয়েছি, তাই নিয়ে ইতিমধ্যে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়ে গেছে। পুরোটা দিন থেকে গেলে না জানি কি হতো। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবা। জোর বাঁচা বেঁচেছে সে। ভেবেছিল সাবকাত বাড়ি ফেরার আগেই ফিরে আসবে সে, তা আর হলো কই। নতুন মোবাইলটা কিনতে দেরি হয়ে গেল। জাতীয় পরিচয়পত্র ছাড়া নতুন একটা সিম কিনতে গিয়ে আবারও দেরি হয়ে গেল। সব জায়গায় এভাবে সিম কেনা যায় না, অস্থায়ী কতগুলো দোকান থেকে চড়া দামে কিনতে হয় এগুলো। ব্যাগ থেকে মোবাইলটা বের করলো সাবা। মোবাইলটা বন্ধই ছিল। বন্ধ মোবাইলে সিম ঢুকিয়ে আলমারিতে নিরাপদ স্থানে লুকিয়ে রাখলো। এই মোবাইল বাড়িতে ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবার সাবা। কিছুতেই ধরা পড়বে না সাবকাতের হাতে। পুরোটা দিন যে যার ঘরেই কাটিয়ে দিল। ব্রেকফাস্ট সেরে বিকেল পর্যন্ত ঘুমালো সাবা। অফিসে যাওয়ার শক্তি তার মাঝে আর অবশিষ্ট নেই। ফোন করে ছুটিও নেয়নি। কেন জানি কাজের প্রতি বিচিত্র এক অনীহা সৃষ্টি হয়েছে তার মাঝে। মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছে, সাংবাদিকতাকে আপন করে নিয়েছিল সে। পড়াশোনা করতে করতেই স্বপ্ন দেখেছিল মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সে করবে না, অন্যায়কারীদের মুখোশ টেনে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। কাজটা নিয়ে হাজারো স্বপ্ন ছিল তার। সত্যিকার সাংবাদিক সাবা হয়েও গেল, তবে চকচকে ওই স্বপ্নগুলো এখন আর কাজ করে না তার মাঝে। সাবা ব্যক্তিগত টানাপড়নে জর্জরিত হয়ে আছে চাকরির শুরু থেকে। আহনাফ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরপরই সাংবাদিক হিসেবে পথ চলা শুরু হয় তার। একটু একটু করে শোক কাটিয়ে উঠে কাজে মনোযোগী
হয়ে ওঠার চেষ্টায় ছিল সাবা, তবে প্রকৃতি বোধ হয় তার স্বাভাবিকতায় উৎসান্বিত। তাই তো আবারও প্রবল ঝড়ের মুখে এনে ফেলল তাকে। কাল রাত থেকে মাথায় কেবল একটাই চিন্তা, কি করে মুক্তি মিলবে সাবকাতের হাত থেকে। মস্তিষ্ক কেবল মুক্তির পথ খোঁজায় ব্যস্ত, কাজে মনোনিবেশ করার আর অবকাশ কোথায়। এদিকে সাবকাতও ঘরবন্দি হয়ে কাটালো পুরোটা দিন। অসম্ভব ক্লান্ত সে। ভালোবাসা প্রকাশ করতে হয়তো সে জানে না, তাই বলে তো আর মিথ্যে হয়ে যেতে পারে না তার ভালোবাসা। বেশ বুঝতে পারছে সাবকাত, মেয়েটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে সে। ভালোবাসে বলেই হয়তো তাকে ঘিরে মনের এই কসরত। সেই সকালে সাবাকে দেখার পর থেকে বুকের মধ্যে যে ধাক্কাটা লেগেছিল, সেই ধাক্কার রেশ এখনো চলমান। মেয়েটা বড় চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে, তবে ভেতরে ভেতরে সেও নির্ঘাত সাবকাতের মতোই এলোমেলো। বারবার সাবকাত প্রস্তুতি নিচ্ছে সবার কাছে ক্ষমা চাওয়ার। ক্ষমা সে এর আগেও চেয়েছে মেয়েটার কাছে, এ নিয়ে কত জড়তা নেই। জড়তা অপরাধ নিয়ে। আগের বার যে অপরাধে ক্ষমা চেয়েছিল, তার তুলনায় এবারের অপরাধটা অধিক গুরুতর। তবুও ক্ষমা চাইবে সাবকাত। একটা মেয়ের গায়ে হাত তোলা মোটেও বীর পুরুষ রূপ কোনো কাজ নয়। সন্ধ্যার পর পর বাড়িতে এলো সিনেব্লাস্ট মিডিয়ার সিও রাশেদ সাহেব, সঙ্গে হ্যাংলা পাতলা একটা ছেলে। ছেলেটার নাম মাহমুদ। এই ছেলেকেই আরশাদ হকের প্রযোজনা প্রতিষ্ঠানকে ফিল্মসের অফিসে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে। কে ফিল্মসের ক্রিয়েটিভ টিমের একজন সদস্য হিসেবে চাকরি নিয়ে ঢুকেছে সে ওই অফিসে। সাবকাত সিগারেটে লম্বা একটা টান দিয়ে পড়ল। কি হয় কে ফিল্মসে? সাবকাতের হিমশীতল কণ্ঠে কিংবা দৃঢ় বাক্য কোনো একটাতে ভয় জমে গেল মাহমুদ। মুখটা তার ধারণ করলো পাংশুবর্ণ, গলা দিয়ে যেন সরি বের হতে চাইছে না। সাবকাত বিরক্ত গলায় বলল, এই ছেলেকে দিয়ে কাজ হবে না রাশেদ সাহেব, একে বাদ দিয়ে অন্য কাউকে পাঠান। আরো কয়েকগুণ ফ্যাকাশে হয়ে উঠল মাহমুদের চোখ মুখ। অসহায় দৃষ্টিতে সে তাকালো রাশেদ সাহেবের দিকে। রাশেদ সাহেব তাকে রক্ষায় এগিয়ে গেলেন, বিনয়ী গলায় বললেন, ছেলেটা কাজের কাছে ছাড়। প্রথম দিনেই আরশাদের হকের ওয়াইফের চামচামি করে তার পছন্দের তালিকায় চলে গেছে। ভ্রুযুগল উপরে তুলে আবারও মাহমুদের দিকে তাকালো সাবকাত। আরশাদের স্ত্রী, ওরা কে ফিল্মসের সিওই, কে ফিল্মসের ছোট বড় সকল সিদ্ধান্ত সেই নিয়ে থাকে। ওরার প্রতি আনুগত্য প্রকাশ করে তার কাছাকাছি যেতে পারলে প্রতিষ্ঠান সম্বন্ধে খুঁটিনাটি অনেক তথ্যই পাওয়া যাবে। মাহমুদ কাঁচুমাচু ভঙ্গিতে বলল, স্যার, মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি জয়েন করেছি। খুব বেশি কিছু জানতে পারিনি, তবে যতটুকু জেনেছি তা হলো তাদের মূল লক্ষ্য কম বাজেটে কোয়ালিটিফুল সিনেমা তৈরি করা আর মার্কেটিং দিয়ে সেই সিনেমাগুলোকেই হিট করানো। সাবকাত রাশেদ সাহেবের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আর আপনারা কি করেন? এক একটা সিনেমার বাজেট রাখেন 1 কোটি 2 কোটি, প্রপার মার্কেটিংও করেন না। রিলিজের আগের দিন ট্রেইলার সিরিজ রিলিজ করেন, সিনেমা ব্যবসা করবে কি করে? রাশেদ সাহেব ভীত ভঙ্গিতে মেঝের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে রইলেন। সাবকাত মাহমুদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রাশেদ সাহেব নিশ্চয়ই তোমাকে ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে। মাহমুদ তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, জি স্যার। ওখান থেকে ছোট বড় যা ইনফরমেশন পাও সব ওনাকে জানাবে। মাহমুদ বাধ্য গলায় বলল, অবশ্যই স্যার। সাবকাত আবারও বিরক্তি ভরা দৃষ্টিতে রাশেদ সাহেবের দিকে তাকিয়ে বলল, আর রাশেদ সাহেব, আমি কিন্তু এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। এই ছেলেকে কে ফিল্মসের সব টিকটক্স আপনাকে এসে জানাবে। ওদের ট্যাকটিক্স ব্যবহার করে ওদেরই হারাবেন।
কি করে সেই টেকটিক টেকটিক্স ব্যবহার করতে হবে এটা যেন আমাকে বলে দিতে না হয়। কে ফিল্মসকে ধ্বংসের ষড়যন্ত্র রচনা করা নিয়ে বিন্দুমাত্র অপরাধবোধ নেই শাফকাতের মাঝে। ব্যবসায় টিকে থাকতে হলে প্রতিদ্বন্দ্বীর গতিবিধি নজরে রাখা দোষের কিছু নয়। এদেশের সিনেমা ইন্ডাস্ট্রি শাফকাতের গড়ে তোলা সাম্রাজ্য। তার একক সাম্রাজ্যে অকম্বাদ বহিরাগত অনুপ্রবেশ তো সে সহ্য করবে না। বিকেলে সাবার ঘুম ভাঙার পর আতিয়া আলম আদরের পুত্রবধূর যত্নে ব্যস্ত হয়ে গেলেন। নিজ থেকে খাইয়ে দিলেন, চুলে তেল দিয়ে বেনি করে দিলেন, তাকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় গল্প করলেন। ফলে সাবাকে আর একা পাওয়া গেল না। এদিকে শাফকাত স্টাডি রুমে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাত 11টা নাগাদ কাজ করতে করতে হাঁপিয়ে উঠল শাফকাত। মনে সুপ্ত ইচ্ছা জেগে উঠল ছাদের খোলা হাওয়ায় দ্রুমজালে ঠোঁট কালো করার। ইচ্ছা পূরণ করতেই ছাদে উঠে গেল শাফকাত। তবে সিগারেট তার মনোযোগ আর পেল কই। সমস্ত মনোযোগ নিচের দিকে টেনে নিয়ে গেল তার অন্তরাত্মাকে নির্দ্বিধায় এলোমেলো করে দেওয়ার মেয়েটা। ছাদে পা রাখতেই অস্পষ্ট আলোয় সাবাকে দেখল শাফকাত। রেলিং ঘেঁষে আকাশের পানে তাকিয়ে আছে মেয়েটা। তার পরনে কালো রঙের একটা টপস আর মেরুন স্কার্ট। চুলগুলো খোপা করে রেখেছে বলে শাফকাত স্পষ্ট দেখতে পাচ্ছে তার নেশায় ডুবিয়ে দেওয়ার মতো ঘাড়। নেশায় আসক্ত শাফকাতের চোখ দুটো বিচরণ করে বেড়াচ্ছে সাবার ঘাড় জুড়ে। ইচ্ছা তো করছে এই মুহূর্তে পেছন থেকে জড়িয়ে ধরে মেয়েটার ওই ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে, কিংবা তার থেকেও ভয়ঙ্কর ইচ্ছা মেয়েটাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়াতে। অস্পষ্ট ইচ্ছেগুলো মুহূর্তেই দমিয়ে ফেলল শাফকাত। সেই ইচ্ছা পূরণের পরিস্থিতি আজ নেই, তার কারণেই নেই। ধীর পায়ে এগিয়ে গেল শাফকাত। নিঃশব্দে সাবার পাশে এসে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেয়েই চমকে উঠে চোখ দুটো তার দিকে নিক্ষেপ করে বলল সাবা। মেয়েটা বড়ই অদ্ভুত। কাল রাতে অমন্তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরেও কোনো প্রকার অভিমান নেই তার মাঝে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো পদে পদে মুখ ফিরিয়ে নিত শাফকাতের উপর থেকে। নীরবতা ভঙ্গের উদ্দেশ্যে শাফকাত ভারী গলায় বলল, এত রাতে এখানে কি করছো? এত রাতে এখানে আসতে নিষেধ আছে নাকি? সাবার কণ্ঠে কোনো রাগ নেই, অভিমান নেই। স্বাভাবিকভাবেই প্রশ্নটা করল সে। উত্তরে কিছুই খুঁজে পেল না শাফকাত। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পূর্ণ যে মানুষটা কোনো কিছুতেই বিভ্রান্ত হয় না। মেয়েটার সামান্য এই প্রশ্নে বিভ্রান্তিতে জড়িয়ে গেল সে। কি উত্তর দেবে ভেবে পেল না। উত্তরের প্রতীক্ষায় কয়েক মুহূর্তে সাবা শাফকাতের দিকেই তাকিয়ে রইল। উত্তর না পেয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে দিল আকাশের পানে। সেই দৃষ্টি অনুসরণ করে এবার শাফকাতও তাকালো সেদিকে। বাঁকা চাঁদ আলো ঝরাচ্ছে চারিদিকে। অদ্ভুত সুন্দর লাগছে আজ চাঁদটাকে। চাঁদ তারায় মুগ্ধ তারা যাপনের অবকাশ শাফকাত এ জীবনে পায়নি। তার মতো নিতান্ত অনুভূতিহীন একটা মানুষের কাছেও আজ চাঁদটাকে মোহনীয় লাগছে। কারণ শুধু এই মেয়েটা সাবা চাঁদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বলেই তো চাঁদটা এত সুন্দর। উফ, পদে পদে শাফকাতের সর্বনাশ ডেকে আনছে এই মেয়ে। আবারও একবার নীরবতা ভঙ্গ করে শাফকাত ডাকল সাবা। সাবা আবারও ঠিক তার চোখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, কয়েক মুহূর্ত চুপ করে থেকে শাফকাত বলল, আই এম সরি। শাফকাত আর কিছু বলতে পারে না তার আগেই তাকে থামিয়ে দিয়ে সাবা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ইটস ওকে, সমস্যা নেই। শাফকাত দৃঢ় ভঙ্গিতে বলল, না, সমস্যা আছে। তোমার গায়ে হাত তোলার কোনো অধিকার আমার নেই। আমি চাইনি। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাবা ক্ষীণ হেসে বলল, কোনো সমস্যা নেই বললাম তো। ঠিকই করেছেন আপনি। আপনার বউ আমি, একটা সোশ্যাল স্ট্যাটাস তো আমারও আছে।
যার তার কথা বলা কি আমাকে মানায়? সাবা সাবকাতের সঙ্গে স্বাভাবিক গলায় কথা বললেও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। সমস্যা কি এই ছেলের? এই কষ্ট দেবে, রাগ দেখাবে, এই ক্ষমা চাইবে, মাপ করবে না এবার আর তাকে সাবা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। সাবকাতের কোনো ক্ষোভ যাতে তার উপর না থাকে, তাই এই স্বাভাবিক থাকার অভিনয়। যত বেশি ছেলেটা রাগ করবে তত বেশি নজরদারি বাড়িয়ে দেবে সাবার ওপরে। হঠাৎ সাবার চোখ গেল ব্যান্ডেজে মোড়ানো সাবকাতের হাতটার দিকে। উদ্বিগ্ন গলায় সাবা বলল, আপনার হাতে কি হয়েছে? সাবকাত বরাবরের মতোই থতমত গলায় বলল, কিছু না। দেখি। নির্দ্বিধায় হাত বাড়িয়ে সাবকাতের হাতটা স্পর্শ করলো সাবা। এই প্রথম নিচ থেকে তাকে স্পর্শ করলো সাবা। এই স্পর্শ যে তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটির মনে আগুন ধরিয়ে দিয়েছে, এই খবর যদিও তার জানা নেই। সাবা নরম দু হাতের মুঠোয় সাবকাতের শক্তপোক্ত হাতটা। সাবা বেশ বুঝতে পারল নিজেকে আঘাত করেই এই ক্ষতের সৃষ্টি করেছে সাবকাত। সাবা হতভম্ব গলায় বলল, আপনি কি পাগল? মনে মনে মুচকি হাসল সাবকাত। পাগল সে বটেই, আগে ছিল না। আগে তার বিবেক সর্বক্ষণ সঙ্গ দিত, আজ বিবেক ছুটে পালিয়েছে। সাবার আসক্তিতে পাগল হয়ে গেছে সে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।